আমাদের আজকের আলোচনা করার কথা ছিল লেখিকা মহাশ্বেতা দেবীর ছোট গল্প ভাত। আজকের এই ভাত গল্পের বিষয় নিয়ে, ভাত গল্পের কাহিনী নিয়ে, আর ভাত গল্পে আমরা কোথায় কিভাবে জড়িয়ে রয়েছি, এই ভাত গল্পের সাথে আমরা কিভাবে জড়িয়ে রয়েছি, আমাদের জীবন কিভাবে জড়িয়ে রয়েছে, এই ভাত গল্পের যে কাহিনী সেটা আমাদের জীবনে ঠিক কতখানি এবং কিভাবে প্রভাব ফেলতে পারে বা প্রভাব ফেলে বা ফেলছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এমনিতেই যে গল্পের লাইন ধরে ব্যাখ্যা, এগুলো তো এই অল্প সময়ের মধ্যে করা সম্ভব নয়। তার জন্য আগে যেরকমভাবে ব্যবস্থা করেছি, যেভাবে এক একটা চ্যাপ্টারের লাইন ধরে বিষয়গুলোকে বুঝিয়ে তোমাদের কাছে পাঠাচ্ছি, সেগুলোই তোমরা গুরুত্ব দিও। আর তারপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে মাঝে মাঝে আমাকে ফোনও করতে পারো, হোয়াটসঅ্যাপও করতে পারো, ওইগুলো নিয়ে আমি আলোচনা করে দেব। কিন্তু এখানে ওই সমস্ত সমস্যার সমাধান হয়তো অল্প সময়ের মধ্যে করা সম্ভব নয়। যাই হোক, আজকের একটা সামগ্রিক ধারণা আরেকবার দেওয়ার চেষ্টা করব ভাত গল্প নিয়ে, ভাত গল্প সম্পর্কে। আর তারপরে শেষের দিকে 2-5 মিনিট যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞেস করবে, আমি চেষ্টা করব তার উত্তরগুলো বলে দেওয়ার, একটু বুঝিয়ে বলার চেষ্টা করব। লেখিকা মহাশ্বেতা দেবীর এই ভাত গল্প তার শ্রেষ্ঠ গল্প সংকলন গ্রন্থের মধ্যে অন্তর্ভুক্ত। ভাত গল্প প্রথম প্রকাশিত হয় ম্যানিফেস্টো পত্রিকায় 1982 খ্রিস্টাব্দে। 1982 খ্রিস্টাব্দে প্রকাশিত হওয়া এই ভাত গল্প পরবর্তীতে তার শ্রেষ্ঠ গল্প সংকলন এই গ্রন্থের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, যেখান থেকে তোমাদের পাঠ্য এই ভাত গল্পটা নেওয়া হয়েছে। লেখিকা মহাশ্বেতা দেবী। মহাশ্বেতা দেবী আধুনিক বাংলা সাহিত্যে প্রতিবাদী ধারার নবরূপকার। তিনি সমাজের তথাকথিত নিম্ন বর্গের, নিম্নবিত্ত মানুষের জীবন যন্ত্রণাকে বাণীরূপ দিয়েছেন। অপূর্ব শিল্প ভঙ্গিমায় তাকে ফুটিয়ে তুলেছেন তার উপন্যাস এবং তার ছোট গল্পগুলিতে। আসলে মহাশ্বেতা দেবীর এই গল্প, মহাশ্বেতা দেবীর উপন্যাস, এই যেন কোনো গল্প উপন্যাস নয়। যদি আমরা একটু গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করি, যদি খুব মনোযোগ দিয়ে পড়ি এবং তাকে উপলব্ধি করার চেষ্টা করি জীবন দিয়ে, তাহলে এই গল্পের যে কাহিনী, এই গল্পের যে বিষয়, এগুলো মনে হবে না কোনো গল্প কাহিনী, এগুলো মনে হবে জীবনের কথা, জীবনের সত্য। আমাদের বাস্তব জীবনের সত্যটাকে, বাস্তব জীবনের প্রতিচ্ছবিটাকে গল্পে ধরা রয়েছে। হ্যাঁ, গল্পে সেইভাবেই তিনি ফুটিয়ে তুলেছেন, সেইভাবেই তিনি উপস্থাপন করেছেন। বাস্তব জীবনটাকে যেন তার দক্ষতায় নিপুণভাবে তিনি আমাদের সামনে তথা পাঠকের সামনে উপস্থাপন করেছেন। পাঠক সমাজের একেবারে জ্বলন্ত প্রতিচ্ছবিটাকে আমরা দেখতে পাচ্ছি। মহাশ্বেতা দেবী একজন বলিষ্ঠ জীবনশিল্পী। তার ছোট গল্পগুলো, তার উপন্যাসগুলো জোরালো এবং বলিষ্ঠভাবে অধিকারের দাবিটাকে তুলে ধরে। সমাজে যারা সাধারণ মানুষ, এরাই তো সমাজে সবথেকে বেশি সংখ্যক মানুষ, আর এই বেশি সংখ্যক মানুষের ওপরেই কিন্তু নির্ভর করে সভ্যতার ভিত্তিপ্রস্তর রচিত হয়। সমাজ সভ্যতার উন্নয়নের, উৎকর্ষের বেশিরভাগের এই সমাজের পিছিয়ে পড়া, সমাজের মেহনতি শ্রেণীর উপরে কিন্তু নির্ভর করছে। অথচ সমাজের উচ্চ বর্গের মানুষেরা, সমাজের ধনী মানুষেরা, তথাকথিত শিক্ষিত, রুচিশীল বলে যারা পরিচয় দেয়, সেই সমস্ত মানুষেরা এই শ্রেণীটাকে পদদলিত করে চলেছে। আজও কিন্তু সেই পদদলিত হয়ে চলেছে এরা, আজও কিন্তু শোষণের শিকার হচ্ছে,
আজও বঞ্চনার শিকার হয়ে চলেছে। এই লেখা প্রকাশিত 1982 খ্রিস্টাব্দে, কিন্তু আজকের এই 2020-তে দাঁড়িয়েও আমরা কিন্তু ওই সময়ের প্রতিচ্ছবিকে আজও দেখতে পাই, যেদিকে দু চোখ যায়। আজকের এই পরিস্থিতিতে তো আমরা অবশ্যই সেটাকে গভীরভাবে উপলব্ধি করতে পারছি, শুধু দেখা নয়, বোঝা নয়, তাকে উপলব্ধি করতে পারছি। আজকেরও যেদিকে আমরা তাকাবো, মানুষের হাহাকার। এক মুঠো খাবারের জন্য, এক মুঠো ভাতের জন্য মানুষ ঠিক কীভাবে হাহাকার করছে, আর্তনাদ করছে, ছটপট করছে, এই গল্প যেন আজকের বাস্তবের প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে আমাদের সামনে। তাই এই গল্পটাকে আমরা পড়ার জন্য পড়ব না, এই গল্পটাকে আমরা পরীক্ষায় আছে তাই পড়ব না, এই গল্পটাকে আমরা পড়ব এই গল্পে আমরা কোথায় কিভাবে রয়েছি। এই গল্পে যাদের কথা রয়েছে প্রধানত, তারা আজকের সমাজে আমাদের আশেপাশে তারা কোথায় কিভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমরা তাকেই উপলব্ধি করতে পারবো। তাকেই যদি আমরা উপলব্ধি করতে পারি, তাহলে এই গল্পের সার্থকতা তখনই। শুধু উপলব্ধি নয়, হ্যাঁ, উপলব্ধি করে যদি আমরাই হাত বাড়িয়ে দিই, এই সব মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিই, এদের পাশে যদি যে যেমন করে পারি যদি থাকার চেষ্টা করি, তাহলে কিন্তু এই গল্পটা তোমরা প্রত্যেকে জীবন দিয়ে উপলব্ধি করে তাকে জীবনে প্রয়োগ করতেই পারলে। লেখিকা মহাশ্বেতা দেবী, যিনি একজন সমাজসেবীও, তিনি আজীবন সমাজসেবা করেছেন, তিনি রাজনীতির জগতেও পা রেখেছেন, তিনি শিল্প, সাহিত্য, সংস্কৃতির অঙ্গনে বলিষ্ঠভাবে পদচারণা করেছেন। মহাশ্বেতা দেবীর বাবা তৎকালীন বিখ্যাত একজন সাহিত্যিক, যুবনাস্য ছদ্মনামধারী লেখক মনীষ ঘটক। লেখিকার বাবা একজন লেখক। লেখিকার কাকা সেই সময় সাড়া জাগানো একজন প্রখ্যাত চলচ্চিত্রকার, চলচ্চিত্র নির্মাতা, নাম ঋত্বিক ঘটক। এই যে তোমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতির যে ইতিহাসটা রয়েছে, ইতিহাসের যে বইটা রয়েছে, টেক্সট বুক ছাড়াও তার একটা বই আছে, তো সেই বইতে এই শিল্প, সাহিত্য, সংস্কৃতির ধারায় চলচ্চিত্রের একটা পার্ট আছে, অংশ আছে। সেখানে অনেকজন পরিচালকের অবদানের কথা রয়েছে। সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তপন সিনহা বা সিংহ, তো তাদের মধ্যে ঋত্বিক ঘটক কিন্তু অন্যতম। তাহলে ঋত্বিক ঘটক লেখিকার কাকা, আর লেখিকার বিবাহ হয় যার সঙ্গে, তিনি সেই তৎকালীন সাড়া জাগানো নাটক নবান্নের রচয়িতা, তার নাম বিজন ভট্টাচার্য। বিজন ভট্টাচার্যের সঙ্গে বিবাহ হয় লেখিকার। তার মানে পরিবেশটা দেখো, ছোট থেকে বড় হয়েছে যে বাড়িতে, সেই বাড়ির পরিবেশটা শিল্প, সাহিত্য, সংস্কৃতি চর্চার পরিবেশ, অনুকূল পরিবেশ। বিবাহ হয়েছে যার সঙ্গে, সেখানেও একটা শিল্প, সাহিত্য, সংস্কৃতি চর্চার একটা দারুণ পরিবেশ। তার মানে ছোট থেকে তার আশেপাশের পরিমণ্ডলটা গড়ে উঠেছে, ছোট থেকে তিনি যেভাবে দেখেছেন সেইভাবে তার মনের জগৎটা তৈরি হয়েছে, সেইভাবে তার মতাদর্শ তথা তার নিজের চিন্তা ভাবনাও কিন্তু সেইভাবে সেই পথে চালিত হয়েছে। তার বাবা, তার কাকা, তার স্বামী, এরা প্রত্যেকে বামপন্থী আদর্শে বিশ্বাসী। বামপন্থী যারা মার্ক্সবাদী, কমিউনিস্ট পার্টি, তো তারা তো বামপন্থায় বিশ্বাসী। এখন যারা সত্যিকার বামপন্থী, তাদের কাছে যে নীতি, যে আদর্শ, সেই আদর্শ সাধারণ মানুষের জন্য, খেটে খাওয়া দিন দুঃখী পিছিয়ে পড়া মানুষের জন্য, তাদের পাশে থেকে তাদের অধিকারকে ছিনিয়ে নিয়েছেন। তাহলে এখন হয়তো কোনো কোনো ব্যক্তির কারণে হয়তো একটা দল কলঙ্কিত হয়, কিন্তু সামগ্রিকভাবে
এই বামপন্থীরা মানুষের জন্য লড়াই করেছে, মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করেছে, তাদের পাশে থেকে লড়াই করেছে। এখন এক একজনের কাছে এক একটা দলের, এক একটা শ্রেণীর, এক একটা পার্টির মতাদর্শ আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন। কারোর পছন্দ হতেই পারে, কারোর পছন্দ নাও হতে পারে। কিন্তু লেখিকা যেহেতু তার বাবা কাকার আদর্শে বড় হয়েছেন, তাই মনে প্রাণে তিনি বামপন্থীদের মতো তিনি নিজেকে সমাজ সেবার কাজে, সাধারণ মানুষের কাজে, সাধারণ মানুষের স্বার্থে নিজেকে উজাড় করে দিয়েছেন, তুলে ধরেছেন। এবং এই কাজে দেখা যায় তিনি যে সমস্ত আদিবাসী অধ্যুষিত এলাকা, পশ্চিমবঙ্গের এরকম বহু এলাকা আছে আদিবাসী উপজাতিরা যেখানে বসবাস করে, তার মধ্যে বর্তমানে একটা নতুন যে জেলা ঝাড়খণ্ড হয়েছে ঝাড়গ্রাম। তো সেই ঝাড়গ্রাম যেটা পশ্চিম মেদিনীপুর থেকে বেরিয়ে এসেছে, মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম, তারপরে পশ্চিম মেদিনীপুর, তারপরে ঝাড়খণ্ডের কিছু এলাকা মানে সাঁওতাল পরগনা। তো এইগুলো তো সাঁওতাল, শবর, খেরিয়া, বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মানুষের বেশি বসবাস। তো এই সমস্ত অঞ্চলে বহু মানুষ রয়েছে যারা দারিদ্র্য সীমার নিচে, যারা দিন আনে দিন খায়। তো এই সমস্ত মানুষের সেবায় তিনি নিজেকে উজাড় করে দিয়েছেন। শুধু কলকাতার এই নাগরিক জীবনের মধ্যে, কলকাতার এই নগরের মধ্যে, কলকাতার এই আরাম স্বাচ্ছন্দ্যের মধ্যে তার জীবনটাকে কাটিয়ে দিতে চাননি। তিনি অনেক যশ, অনেক খ্যাতি অর্জন করেছেন, অনেক অর্থ উপার্জন করেছেন, অনেক সাহিত্য রচনা করেছেন। তাহলে তার কী প্রয়োজন ছিল নিজেকে এই কলকাতা থেকে এত দূরে তিনি টেনে নিয়ে গেছেন? হ্যাঁ, বারবার দেখা যায়, লেখিকাকে বারবার দেখা গেছে কলকাতা থেকে সশরীরে তিনি পৌঁছে গেছেন ওই আদিবাসী অধ্যুষিত এলাকায়, ওই উপজাতিদের মাঝে। অনেক দিন ওখানে থেকেছেন, তাদের সঙ্গে সময় কাটিয়েছেন, তাদের কথা বুঝেছেন, তাদের মনের কথা বুঝেছেন, শুনেছেন, এবং নিজের উপার্জিত যে অর্থ, নিজের যে সঞ্চিত অর্থ, সেই অর্থের অনেকটা তাদের সেবায় ব্যয় করেছেন। তার মানে একজন প্রকৃত সমাজসেবী যদি আমরা বলে থাকি, তাহলে মহাশ্বেতা দেবীকে বলা যায়। মহাশ্বেতা দেবী প্রথম জীবনে শিক্ষিকা হিসেবে কাজে যোগ দিয়েছিলেন, অর্থাৎ শিক্ষকতার মধ্য দিয়ে তিনি কর্মজীবনে এসেছিলেন। পরবর্তীতে অধ্যাপনার কাজ করেছেন, অধ্যাপিকা হিসেবে তিনি কাজে যোগ দিয়েছিলেন। তারপর তিনি সাংবাদিক হিসেবেও কাজ করেছেন। একজন সাংবাদিক হিসেবে যে নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করতে হয়, সংবাদ সংগ্রহ করতে হয়, সেই কাজটা তিনি দায়িত্বের সঙ্গে পালন করেছেন। তার মানে বিচিত্র অভিজ্ঞতা, কর্মজীবনের এই বিপুল অভিজ্ঞতা, ওদিকে সংস্কৃতির জগতের অভিজ্ঞতা, কারণ বাড়ির পরিবেশটা ছিল সংস্কৃতির জগৎ, একটা সংস্কৃতির পরিমণ্ডল। এই রকম বিপুল অভিজ্ঞতা, বিচিত্র অভিজ্ঞতা, বহু মানুষের সঙ্গে তিনি মিশেছেন, বহু অভিজ্ঞতা লাভ করেছেন। বহু মানুষের সঙ্গে, রাজনীতিবিদদের সঙ্গে তিনি মিশেছেন। ওদিকে সমাজের পিছিয়ে পড়া নিম্নবিত্ত মানুষের সঙ্গে দূর থেকে নয়, তাদের কাছে গিয়ে তিনি মিশেছেন। আমি কেন লেখিকার জীবন সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, তার কারণ সাহিত্যে তার প্রতিফলন পড়বেই পড়বে। আমরা জানি যে সাহিত্য দর্পণ বিশেষ, আয়নাতে যেমন প্রতিচ্ছবি ফুটে ওঠে, ভেসে ওঠে, ঠিক তেমনিভাবে সাহিত্যেও কিন্তু সমাজ জীবনের প্রতিচ্ছবি ফুটে ওঠে। শুধু কি সাহিত্যে সমাজ জীবনের প্রতিচ্ছবি ফুটে ওঠে? সেখানে কবি সাহিত্যিকের ব্যক্তিগত জীবনের প্রতিচ্ছবিও তো দেখা যায়। তার মানে লেখিকা যেমন, লেখিকার চিন্তাভাবনা যেমন। শব্দটা প্রচন্ড ইকো করছে। ও, এবার না স্যার, আমার এখানে আসছে না। আচ্ছা, হ্যাঁ স্যার, আমার এখানে কোথাও কোথাও হয়তো হচ্ছে, দেখ সমস্যা হতে পারে। আমি একটু ঠিক করে নিই, তারপরে বলছি। এবারে মনে হয় অসুবিধা হবে না। এবারে আমি একটু তো ঠিকঠাক করলামই। আচ্ছা, যে বলছিলে একটু আগে ইকো হচ্ছিল, এখন দেখ তো ইকো হচ্ছে? আগের তুলনামূলক এখন একটু কম হচ্ছে। আচ্ছা, এইভাবে আমাদের নানান সমস্যার ভেতর দিয়ে যেতে হচ্ছে। এইরকম কত সমস্যা জীবনে, এমনিতেই সমাজে চারদিক জুড়ে কী পরিস্থিতি, তার উপরে নিজেদের জীবনে কত রকমের সমস্যা, কত অশান্তি,
তার উপরে এই অনলাইনে কত সমস্যা 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 বাবারে, সমস্যার কাঁটার উপরে আমি বসে আছি। কত সমস্যা সামলাবো বল? প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরও এত সমস্যা নেই, আমি যে সমস্যা নিয়ে বসে আছি। তো যাই হোক, যেখানে ছিলাম, তো লেখিকার এই বহু বিচিত্র অভিজ্ঞতার বাণী রূপ তার এই উপন্যাস ছোট গল্প। আর সমাজের এই তথাকথিত যে সর্বহারা মানুষ, পিছিয়ে পড়া অবহেলিত যে মানুষ, দিন দুঃখী দরিদ্র মানুষ, তাদেরও তো একটা মন আছে। মন কি শুধু আমাদের আছে, না মন শুধু বড় লোকেদের আছে? মানুষ মানেই মানুষের মন আছে, আর সেই মনের জগৎটা বড় বিচিত্র। কত রকমের ভাবনা চিন্তা সেই মনের মধ্যে। তাই সেই মনের জগৎটাকে ধরার চেষ্টা করেছেন। সমাজের এই পিছিয়ে পড়া সাধারণ মানুষের মনের জগৎটা ঠিক কেমন, কোন কোন পরিস্থিতির শিকার হয়ে তাদের মনের জগতে ঠিক কী রকম অবস্থা দাঁড়ায়, তাকে ধরার চেষ্টা করেছেন। তাকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে আমাদের সামনে উপস্থাপন করেছেন। কে এখানে আবার কি প্রেজেন্টিং করছিস রে? ওখানে পড়া শুনতে শুনতে আবার কোথায় কোথায় কী কী কাজ করিস, এগুলো কিছু করিস না। মন দিয়ে শোন, ঘুমিয়ে পড়িস না, তাহলে কিন্তু আমি কিন্তু এখন এই যে ভাত নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এখন ভাত খেয়ে দিয়ে বসছো, তোমাদের পেটে এখন ভাত পড়েছে, তাই তোমাদের এখন কিন্তু ঘুম পাবে। একটু চোখ বন্ধ করে ভাব, ঘুমিয়ে না পড়ে ভাব যে যাদের দুবেলা ভাত জুটছে না, ওই এক মুঠো ভাতের জন্য তারা কীরকম হাহাকার করছে। আর তোমাদের বসে বসে এখন এই প্রেজেন্টিং করছো, হ্যাঁ, অন্যমনস্ক করছো, শুনতে গিয়ে আবার ঘুমিয়ে পড়ছো। এগুলো যেন না হয়। খেয়ে দিয়ে বসলে একটু ঘুম পায় ঠিকই, বেশি ঘুমিয়ে পড়লে কিন্তু আমি ভাত কেড়ে নেবো তোদের মুখ থেকে। হ্যাঁ, ভাত নিয়ে আলোচনা করছিলাম, ভাত গল্প নিয়ে আলোচনা করছিলাম। তো মহাশ্বেতা দেবীর লেখনীর গুণে এই অসাধারণ ব্যতিক্রমী এক ছোট গল্প ভাত উপস্থাপিত হয়েছে। এক অন্য ভাবনায় ভাত উপস্থাপিত হয়েছে, এক সহানুভূতিশীল চিন্তাভাবনা নিয়ে। লেখিকার দরদি মনের উপস্থাপনা হলো এই ভাত। যদি আমরা দেখি তাহলে দেখব যে ভাত গল্পে কিন্তু নতুনত্ব সেই অর্থে কিছু নেই। ভাত গল্পে যে গল্প, এ তো চেনা গল্প, এই গল্প তো আমাদের জানা, এই গল্প তো আমাদের আশেপাশের গল্প, এইরকম মানুষকে আমরা তো দেখি। এই ভাত গল্পে যেমন কেন্দ্রীয় চরিত্র উৎসব নায়িকাকে আমরা দেখছি, এরকম উৎসব নায়িকাকে তো আমরা চোখ কান খোলা রাখলেই দেখতে পাচ্ছি। কত নিউজ চ্যানেলে, কত খবরের কাগজে এই উৎসব নায়িকার কথা, সর্বহারা হয়ে যাওয়ার কথা তো আমরা জানি। আমরা কত উপন্যাসে পড়েছি, কত গল্পে পড়েছি, আমাদের সমাজ জীবনে এরকম ব্যক্তিকে আমরা দেখেছিও, এদের কথা আমরা জানি। তাহলে এর মধ্যে নতুনত্ব কী? আবার এই গল্পে সাধন দাসের কথা আছে, সতীশ মিস্ত্রির কথা আছে। হ্যাঁ, এদেরকে তো জানি, এরা তো চেনা চেনা চরিত্র, হ্যাঁ এদেরকেও জানি। আবার উৎসব যখন গ্রাম থেকে উঠে এলো এক মুঠো ভাতের আশায়, কোথায় না শহরে, সেখানে যে বড় বাড়ির চিত্র তুলে ধরা হয়েছে, একটা বড় লোকের বাড়ি, বড় বাড়ির চিত্র। সেই বড় বাড়ির চিত্রে আমরা যে অমানবিকতার ছবিটাকে ধরা রয়েছে দেখতে পাচ্ছি, সেই অমানবিকতার ছবিটা কিন্তু আমাদের জানা নেই এমন নয়, আমরা কিন্তু জানি। আমরা শহরে থাকি, আমরা শহরে থাকি বলেই আমরা জানি যে শহরের বেশিরভাগ মানুষ কতটা অমানবিক, বেশিরভাগ মানুষ কতটা স্বার্থপর, শুধু আগে নিজের কথাই ভাবে। আমরা জানি, আমরা নিজেদেরকে দিয়ে বিচার করলে বুঝতে পারবো। তাহলে এটা তো আমাদের সবই চেনা চরিত্র, এই গল্পের কাহিনী তো আমাদের জানা, আমাদের শোনা। তাহলে এর মধ্যে নতুনত্ব কী আছে? আসলে নতুনত্ব আছে লেখিকা যেভাবে নিজে অন্তর দিয়ে অনুভব করে তাকে উপস্থাপন করেছেন, তাতে দেখে মনে হচ্ছে কি এই গল্প কোনো গল্প কাহিনী নয়। এই গল্প যদি আমরা মনোযোগ দিয়ে পড়ি, তাহলে এই গল্পের কাহিনী, এই গল্পের প্রতিটা চরিত্র, এই গল্পে প্রধান চরিত্র উৎসব নাইয়ার জীবন আমাদের হৃদয়টাতে একেবারে দাগ বসিয়ে দিয়ে যায়। বাস্তবে
এই রকম ব্যক্তি বাস্তবে এই রকম চরিত্রকে না দেখেও গল্প কাহিনীতে এই রকম চরিত্রকে এই রকম ব্যক্তিকে দেখে আমরা কিন্তু কেঁদে ফেলি, আমাদের মনটা কেঁদে ওঠে। হ্যাঁ, সত্যি কেঁদে ওঠে। আমাদের কাছে যারা সত্যিকার মানুষ, আমরা যাকে মানুষ হিসেবে ভাবি, মানুষ হিসেবে বুঝি, তো সেই সমস্ত মানুষের জন্য কিন্তু আমরা কাঁদি। আর আমরা যদি আমাদের আশেপাশে লোকগুলোকে মানুষ হিসেবে না ভাবি, তাহলে আমাদের মন কিন্তু কখনোই কাঁদবে না, আমাদের মন কিন্তু তাদের কষ্টে সমব্যথী হবে না। হ্যাঁ, উৎসব নাইয়া এ তো আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এরকম কত অসহায় চরিত্রের প্রতিনিধি। উৎসব নাইয়া এরকম হাজার হাজার লাখ লাখ মানুষের, সর্বহারা মানুষের প্রতিনিধিত্ব করছে এই গল্পে। আর উৎসব নাইয়ার পরিবারও এরকম আমাদের এই বাংলা জুড়ে, দেশ জুড়ে অনেক আছে, অনেক আছে। বিশেষ করে এই দক্ষিণবঙ্গে যে আমফান, এই বড় দুর্যোগ ঘটে গেল, এই করোনার মাঝে যে এইরকম একটা দুর্যোগ ঘটে গেল, এই দুর্যোগে আমরা যদি একটু খোঁজ নিই তাহলে বুঝতে পারবো যে এইরকম পরিবার কিন্তু দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে অনেক আছে, অনেক আছে, অনেক আছে। ভাত গল্প আমাদের সমাজের গল্প, আমাদের চেনা গল্প। এই ভাত গল্পের কেন্দ্রীয় চরিত্রকে আমি মাঝে মাঝে এক একটা প্রশ্নও করব, যদি তোমরা উত্তর দাও তাহলে খুব ভালো হয়। এই ভাত গল্পের কেন্দ্রীয় চরিত্র কে? ওকে, উৎসব নাইয়া। এটা তো তার গ্রামের ডাকনাম। উৎসব গ্রামে উৎসব বলেই বেশি পরিচিত, কিন্তু তার একটা ভালো নাম, পোশাকি নাম আছে। কি নাম? উৎসব নাইয়া। উৎসব নাইয়া, উৎসব নাইয়া গ্রামে পরিচিত উৎসব নামে। উৎসবের একটা পরিবার ছিল, উৎসবের একটা সুখী পরিবার ছিল, উৎসবের একটা সত্যি আনন্দপূর্ণ একটা ভালো সুখী পরিবার ছিল। সেই সুখী পরিবারে তাদের বাড়িতে কজন সদস্য ছিল? উৎসবকে নিয়ে কজন? 5 জন। কে কে? উৎসব, স্ত্রী ও 2 ছেলে আর মেয়ে। রাইট, উৎসবের 2 ছেলে 2 পুত্র। গল্পের একদম শেষের দিকে গিয়ে দেখা যায়, আমাদের হয়তো প্রথম থেকে অনেকের মনে হতে পারে না উৎসবের তো একটাই ছেলে। না, গল্পের শেষের দিকে আছে উৎসব যখন স্টেশনে বসে ওই ভাত খাবে, তার আগেই ও কিন্তু তার হারিয়ে যাওয়া বাড়ির হারিয়ে যাওয়ার, পরিবারের হারিয়ে যাওয়ার সদস্যদের কথা ভাবছে। সেখানে বলছে ছোট খোকা খা, বড় খোকা খা। ওখানে বড় খোকার কথা বলা হয়েছে, যাকে সে হারিয়েছে, ছোট খোকাকে হারিয়েছে। তখন 2টো ছেলে। আর উৎসবের স্ত্রী ছিল, উৎসবের এক মেয়ে ছিল। মেয়ের নাম কি? চন্নুনি। মেয়ের নাম চন্নুনি। ডাক নাম আমাদের কাছে মনে হতে পারে কি গ্রাম্য নাম রে বাবা, কিন্তু এটা বাবা মায়ের কাছে আদুরে নাম, ভালোবাসার নাম, স্নেহের ডাক নাম। যত ডাক নামগুলো স্থূল হয়, একটু কেমন কেমন শুনতে লাগে, সেই নামগুলো কিন্তু বাবা মায়ের কাছে সব থেকে আদরের হয়। চন্নুনি আমাদের কাছে মনে হতে পারে কি নাম রে বাবা, চন্নুনি আবার নাম হয় নাকি? হ্যাঁ, আদরের নাম। তাহলে চন্নুনি, 2 ছেলে, স্ত্রী, উৎসব, এই 5 জনের পরিবার। উৎসব অভাবী, দরিদ্র। উৎসবের পরিবারের মাঝে মাঝে খাওয়াই জোটে না, এতটা অভাব, এতটা দারিদ্র। একদিনের কথা বলা হয়েছে উৎসবরা পেট ভরে খেয়েছিল, কিন্তু উৎসবের পরিবার অভাবে আছে, দারিদ্রে আছে। কোনো দিন হয়তো এমনও হয়তো হতে পারে যে সারাদিনই খাওয়ার জোটেনি, বেশিরভাগ সময় তো একবেলা খাওয়ার জোটেও না, কোনো রকম হাফ পেটা, সিকি পেটা খেয়ে থাকতে হয়েছে এর আগেও। কিন্তু এত অভাব থাকলেও, এত দারিদ্র থাকলেও তাদের কি সুখ ছিল না? বলো তো, সুখ ছিল না?
সুখ ছিল। কারণ অভাব থাকলেও, দারিদ্র্য থাকলেও সেই জয় গোস্বামীর নুন কবিতার মতো তারা কিন্তু অল্পের মধ্যে সুখী থাকতে পারে, খুশি থাকতে পারে। কারণ তাদের অল্পের মধ্যে সুখী বা খুশি তাদের থাকতে হয়, উপায় নেই। তারা বুঝে গেছে যে অল্পের মধ্যেই আমাদের খুশি থাকতেই হবে, না হলে কিন্তু শুধু না পাওয়ার জন্য জীবনটা আফসোস করেই শেষ হয়ে যাবে। তার মানে উৎসবের পরিবার আনন্দে ছিল, একটা সুখ তাদের ছিল, সেটা হচ্ছে পরিবারের সবাইকে একসাথে নিয়ে যে সুখ, যে আনন্দ, সেই সুখটা কিন্তু উৎসবের ছিল। হঠাৎ এক দুর্যোগ এলো, ভয়ঙ্কর এক দুর্যোগে সব এলোমেলো হয়ে গেল। কি দুর্যোগ? দুর্যোগটা কি? বন্যা। কোন নদীতে বন্যা দেখা দিল? মাতলা নদীতে। এই মাতলা নদীর কথা আমি কয়েকদিন আগেই কিন্তু তোমাদের গ্রুপে লিখিয়েছিলাম। হ্যাঁ, লিখেছিলাম না গ্রুপে? মাতলা নদীর সম্পর্কে বলেছিলাম না যে তোমরা কিন্তু খেয়াল করো মাতলা নদীটা। ওই আমফানের সময় বলেছিলাম যে একটু খবরের দিকে দেখো, যে ওই যে সুন্দরবন অঞ্চলে ক্যানিং নামক যে স্টেশন আছে, সেই ক্যানিং অঞ্চলের পাশ দিয়েই গেছে মাতলা নদী। মাতলা, হ্যাঁ দেখতে বলেছিলাম। মাতলা কিন্তু নামটা এমনি এমনি হয়নি, মাতলা নামটা এমনি এমনি হয়নি। মাঝে মাঝে এই নদী এতটাই ভয়ঙ্কর হয়ে যায়, সে যেন মাতালের মতো হয়ে যায়। মাতনে একবারে লণ্ডভণ্ড করে দেয়, তছনছ করে দেয়, সব এলোমেলো করে দেয়। এই মাতলার আশেপাশে যে সমস্ত গ্রাম আছে, সেই গ্রামের বাড়ি ঘরগুলোকে একেবারে সর্বশান্ত করে দেয়। পরিবারে অনেকের জমি জায়গা আছে এই মাতলা তীরবর্তী, সেই জমির ফসল নষ্ট করে মাতলা, যে কত তার ঠিক ঠিকানা নেই। কত ঘর বাড়িকে একবারে মাতলা তার স্রোতের টেনে নিয়ে চলে যায়, তারও ঠিক ঠিকানা নেই। এমনিতেই এই নদীটা জোয়ারের জলে পুষ্ট, জোয়ার ভাটা খেলে। এমনিতেই ভাটার সময় অনেকটাই জল নেমে যায়, এটা ঠিকই, কিন্তু জোয়ারের সময় একেবারে থই থই করে। আর তার উপরে যদি ওই যে ভরা কোটাল, মরা কোটাল, এই সমস্ত ভূগোলে কী সমস্ত ব্যাপার আছে না, তোমরা জানোই, জল কিন্তু এই সময় বাড়ে। হ্যাঁ, ওই সময় তারপরে তার উপরে যদি আরও ঝড় বৃষ্টি শুরু হয়, তাহলে এই মাতলাকে দেখা যায় না। মাতলার যে ভয়ঙ্করী রূপ, সেই ভয়ঙ্করী রূপ কিন্তু এই সময় দেখা যায়। আর যারা আশেপাশে থাকে তারা প্রতি মুহূর্তে একটা ভয় নিয়ে, আতঙ্ক নিয়ে দিন কাটায়। না জানি এই মাতলার গর্ভে চলে যেতে হলো, সব তলিয়ে গেল, সব হারিয়ে গেল। হ্যাঁ, উৎসব একজন ভূমিহীন, নিভুই উৎসব, ভূমিহীন, অর্থাৎ উৎসবের কোনো ভূমি নেই, মানে জমি নেই, কোনো ভিটে নাই। উৎসব যে বাড়ি করে রয়েছে, সেই বাড়ি করে রয়েছে মাতলা নদীর তীরবর্তী অঞ্চলে, যেটা এক অর্থে সরকারেরই জমি। তার ওটা কিন্তু স্থায়ী ঠিকানা নয়, ও অস্থায়ীভাবে কোনো রকম মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছে। আর উৎসবের চাষবাসের জন্য কোনো জমি জায়গা নেই। উৎসব অন্যের জমিতে কাজ করে বেঁচে থাকে, তার পরিবারকে বাঁচিয়ে রাখে। তো বলো তো, উৎসব অন্যের বাড়িতে কাজ করে, অন্যের জমিতে কাজ করে। হ্যাঁ, উৎসব কার জমিতে কাজ করে কয়েক মাস বেঁচেছিল? কি নাম? সতীশ মিস্ত্রি। সতীশ মিস্ত্রি জমিতে কাজ করে কয়েক মাস বেঁচেছিল, কিন্তু এখন যখন দুর্যোগ দেখা দিল, তখন সতীশ মিস্ত্রি কিন্তু রাস্তা বন্ধ করে দিয়েছে। সতীশ মিস্ত্রির আর জমিতে কাজ নেই। সতীশ মিস্ত্রি এখন নিজের ঘর আগলানোর জন্য ব্যস্ত। তাই উৎসবের মতো মানুষকে রাখা বা উৎসবের মতো মানুষদেরকে কাজে রেখে খেতে দেওয়া, সেটা তার কাছে কী মনে হয়েছে? এটা বাড়তি একটা খরচ। এই মুহূর্তে সব বন্ধ করে দিয়েছে। এই মাতলা নদীতে যে দুর্যোগ, যে বন্যা দেখা দেয়, সেই বন্যার কবলে পড়ে উৎসবদের গ্রাম তো ভেসে গেছেই, সেই সাথে সাথে বলো তো আরও কটা গ্রাম ভেসে গেছে? আরো 2টা গ্রাম, রাইট, আরও 2টো গ্রাম ভেসে গেছে। ওখানে কিন্তু এইভাবে উল্লেখ করা আছে যে মহানাম শতপথী নামে এক ব্রাহ্মণের কথা বলা হয়েছে, যে শ্রাদ্ধ শান্তি করবে, যারা মারা গেছে
তাদের জন্য শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করবে। কিন্তু মহানাম শতপথী উৎসবের বাড়িতে আসছে না, আসতে তার দেরি হবে। কারণ বলা হয়েছে যে উৎসবদের মতো অনুরূপ আরও দুখানি গ্রাম ভেসে গেছে, আরও দুখানি গ্রামে এরকম অনেকে মারা গেছে এবং তাদের জন্য শ্রাদ্ধ শান্তি করার জন্য অন্য গ্রামে গেছে মহানাম শতপথী। আর মহানাম শতপথী যখন আসবে তত অনেক দেরি হয়ে যাবে। মহানাম শতপথী আগে কোন বাড়িগুলোতে যাবে? না যে বাড়িতে তাকে অনেক টাকা দক্ষিণা দিতে পারবে অবশ্যই আগে সেই বাড়িগুলোতে যাবে। উৎসব তো খেতেই পাচ্ছে না, তাহলে উৎসব দক্ষিণা কী করে দেবে? তাই মহানাম শতপথী অনেক দেরিতে আসবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে উৎসবদের গ্রামের সাথে সাথে আরও দুটো গ্রাম ভেসে গেছে, মানে মোট 3টে গ্রাম ভেসে গেছে সুন্দরবনের এই বাদা অঞ্চলে। বাদা, বাদা মানে আবাদ, আবাদ যেখানে চাষবাস হয়, আবাদ থেকে বাদা কথাটা এসছে। একটু নিচু জায়গা, একটু জলাজমি, কিন্তু চাষবাসও হয়। তো এই বাদা অঞ্চলে 3টে গ্রাম ভেসে গেছে। 3টে গ্রাম মানে গ্রামবাসীদের কাছে যেন একটা বিরাট বড় এলাকা, বিরাট বড় দেশ। গ্রামবাসীদের কাছে এই একটা গ্রাম, দুটো গ্রাম, 3টে গ্রাম, এইটা একটা বিরাট এলাকা। তাই তাদের কাছে মনে হয়েছে যে দেশ জোড়া দুর্যোগ, দেশ জোড়া। 3টে গ্রাম মানে কি সারা দেশ জোড়া দুর্যোগ? কিন্তু ওদের ধারণায় যে দেশ জোড়া বন্যা হয়ে গেছে, দুর্যোগ, আর তাতে কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সব থেকে বেশি সর্বশান্ত হয়েছে কিন্তু উৎসব। উৎসবের বাড়ির জিনিসপত্র প্রায় সবই ভেসে গেছে। ঘরের চালটা ভেঙে পড়েছে, ওটা হয়তো ভেসে যেতে পারেনি, কারণ ঘরের চালের নিচে কেউ চাপা পড়েছিল। এটা এটা ভেবে উৎসব কিন্তু ঘরের পাশ থেকে নড়তে চায়নি। উৎসব নড়তে চায়নি, ও ডেকে যাচ্ছিল পাগলের মতো, পাগলের মতো ডেকে যাচ্ছিল, চন্ননী রে, চন্ননীর মা, ছোট খোকা, তাদের নাম ধরে ডেকে যাচ্ছিল, কিন্তু কারোর সাড়া পায়নি। আসলে উৎসব ওই মুহূর্তে একটা বিরাট ধাক্কা সামলাতে পারছে না, সামলাতে পারেনি। ওই মুহূর্তে এতটাই সে মানে বিপর্যস্ত, সবাইকে হারিয়ে সে একবারে পাথরের মতো হয়ে গেছে শোকে। তাই তার মাথা কাজ করছে না, আসলে কি হয়েছে, আসলে কি বাস্তবটা কি ঘটেছে সেই ব্যাপারটা ও যেন ধারণাই করতে পারছে না। ও ওই ঘরের পাশ থেকে নড়তেই চাইছে না। এই অবস্থায় সাধন দাস কিন্তু তাকে বুঝিয়েছিল যে ওরা কেউ কিন্তু বেঁচে নেই, তোর বাড়ির কেউ কিন্তু বেঁচে নেই। যে মাতলার গর্ভে যে স্রোত, প্রচণ্ড স্রোত, সেই স্রোতে আরে কত গরু মোষ এগুলো ভেসে চলে গেল,